আজ আমরা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে রামায়ণের প্রভাব সম্পর্কে আলোচনা করব। প্রজাপতি ব্রহ্মা একবার আশীর্বাদ করে বলেছিলেন, "ইয়াবৎ স্থাস্যন্তি গিরয়ঃ সরিতশ্চ মহীতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি।" অর্থাৎ যতদিন ধরাতলে গিরি, নদী, পর্বতাদি সকল বিরাজ করবে, ততদিন রামায়ণ কথা সংসারে প্রচারিত থাকবে। শ্রীরামচন্দ্রকে প্রতিপাদ্য করে রচিত এই সপ্তকাণ্ড মহাকাব্যটি ভারতীয় সমাজ ব্যবস্থায় আজও মিশে রয়েছে অঙ্গাঙ্গিভাবে। কালের পরিবর্তনকে মানিয়ে নিয়েই সে আজও বহমান। এ বিষয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটি সুন্দর উপমা প্রয়োগ করেছেন। তিনি বলেছেন, ভারতবাসীর ঘরের লোক তত সত্য নয়, রাম লক্ষ্মণ সীতা তার পক্ষে যতটা সত্য। এটি ভারতীয় সত্য বলে জানতাম, কিন্তু বিদেশের মাটিতেও যে এটা ততটাই সত্য, তা আমাদের অনেকেরই অজানা। রামায়ণের কাহিনী শুধুমাত্র প্রাচীন ভারতীয় সাহিত্যেই সীমাবদ্ধ নয়, বৃহত্তর ভারতীয় দ্বীপপুঞ্জে যেমন জাভা, ইন্দোচীন, সিয়াম, ব্রহ্মদেশ এবং চীন, জাপান, ইন্দোনেশিয়া, লাওস, কোট্টান প্রভৃতি দেশের প্রাচীন সাহিত্যেও রামকথার প্রভাব লক্ষ্য করা যায়। খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে তৃতীয় শতকে রামকথা বিষয়ক পালি জাতক চীনা ভাষায় অনূদিত হয়েছিল। তিব্বত, ব্রহ্মদেশ, ইন্দোচীন প্রভৃতি দেশের সাহিত্যে অষ্টম থেকে নবম শতকের মধ্যেই রামকথার অনুপ্রবেশ ও প্রচলন ঘটতে থাকে। তিব্বতী রামকাহিনী বাল্মীকি রামায়ণের অনুসারী নয়, গণভদ্রের উত্তর পুরাণে বর্ণিত রামকাহিনীর সঙ্গে এর সাদৃশ্য লক্ষ্য করা যায়। তিব্বতী সাহিত্যের মাধ্যমে খোট্টান, মঙ্গোলিয়া প্রভৃতি দেশের প্রাচীন সাহিত্যেও রামকথার প্রচলন ঘটে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বহু দেশের মহাকাব্য অথবা প্রধান কাব্যগ্রন্থ ভারতীয় রামায়ণকে কেন্দ্র করে রচিত হয়েছে। দেশ, কাল, আচার ভেদে স্বাভাবিকভাবেই সেই সনাতনী কাহিনীর চরিত্র চিত্রায়নে হয়তো কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য এসেছে, কিছু পরিবর্তন ও পরিমার্জনও লক্ষ্য করা যায়, কিন্তু মূল যে ভাবনাটি সেটি একই থেকেছে। একেই হয়তো রামায়ণী সংস্কৃতি বলে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ থাইল্যান্ড, যা আমাদের মিত্র রাষ্ট্র, সেই দেশে রামায়ণের প্রভাব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রাচীন সিয়াম দেশ, যা অধুনা থাইল্যান্ড নামে পরিচিত, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি ভারতবর্ষের, বিশেষত বঙ্গদেশের অতি নিকট প্রতিবেশী। প্রতি বছর ৩ লক্ষাধিক ভ্রমণপিপাসু ভারতীয় নাগরিক আসেন এই দেশটি ভ্রমণ করতে। এছাড়াও লক্ষাধিক ভারতীয় মানুষ কর্মসূত্রে বসবাসও করেন সিয়াম দেশে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় থাইল্যান্ডের ভূমিকা রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগোলিক সর্বক্ষেত্রেই অতি গুরুত্বপূর্ণ। ধর্মীয় অনুসরণের ক্ষেত্রে সম্পূর্ণরূপে বৌদ্ধ ধর্মাবলম্বী, রাজ-ইতিহাস সমন্বিত একটি দেশের অন্তরে ফল্গু নদীর মতো হিন্দু ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ মহাকাব্যের ধারা কিভাবে বহমান রয়েছে, আজও রূপে রসে থাইল্যান্ডের সংস্কৃতিতে প্রভাব বিস্তার করে চলেছে, তা ভারী বৈচিত্র্যময়। ভারতীয় সনাতনী বোধ ও বিশ্বাস কিভাবে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতির সঙ্গে শিল্পকলার আঙ্গিকে সাহিত্যের প্রাঙ্গণে মিশ্রিত হয়ে গেছে, তা সত্যিই ভারী চমৎকার। রামায়ণের এইরূপ গভীর ব্যঞ্জনাময় প্রভাব শ্যামদেশের মাটিতে কিভাবে আজকের অতি আধুনিক যুগেও প্রবাহমান, তা জানার আগে কিছু কিছু বিষয় জেনে রাখা বাঞ্ছনীয়। থাইল্যান্ড বা সিয়াম বা শ্যামদেশ একটি বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ হলেও হিন্দু ত্রিদেবতা, বিশেষত শ্রী বিষ্ণুর গুরুত্ব ও প্রভাব এখানে অপরিসীম। সেই জন্য রামায়ণের যোগসূত্র সম্পর্কে বুঝতে গেলে শ্রী বিষ্ণুর কথা সর্বাগ্রে আসে। সমগ্র থাইল্যান্ড ও পাশাপাশি দেশগুলি থেকে অজস্র বিষ্ণু মূর্তি এবং মন্দির এখনো পাওয়া যাচ্ছে। শ্রীবিষ্ণুর বাহন গরুড় থাইল্যান্ডের জাতীয় প্রতীক। থাইল্যান্ডের রাজপরিবারের নিকট শ্রীরামচন্দ্র ভগবান বিষ্ণুর অবতার রূপেই পূজিত। বিষ্ণুভক্তি রাজপরিবারের আন্তরিক বিশ্বাস ও শ্রদ্ধার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শ্রীরামচন্দ্ররূপী বিষ্ণুর যে রাজাধিরাজ রূপ, সেটি তাদের পূজনীয়। দেশের কল্যাণকে কেন্দ্র করেই তিনি মহান, যে কারণে সুদীর্ঘ কাল ধরে সিয়াম দেশের রাজারা নিজেদের নামের আগে রামা এক, রামা দুই এইভাবে পরিচয় দান করে থাকেন। এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঐতিহ্য। বর্তমান রাজা রামা ১০ নামে উল্লিখিত হয়েছেন সর্বত্র। প্রতিটি গুরুত্বপূর্ণ রাজবংশ, বিখ্যাত রাজারা রামায়ণকে অবলম্বন করে বিভিন্ন কালে বিভিন্ন রূপে অনুবাদ করে দেশবাসীর কাছে রামাকিয়েন বা রামাকৃতিকে পৌঁছে দিয়েছেন। সেই জন্য রামায়ণ কথা কখনোই কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট বয়সের মানুষের কাছে সীমাবদ্ধ থাকেনি। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত রামায়ণ তাই থাইল্যান্ডের মানুষের জীবনযাত্রায় বিভিন্নভাবে মিশে রয়েছে। জন্ম, মৃত্যু, বিবাহের মতো ৩টি বিশেষ ঘটনায় থাই জাতি রামায়ণ অভিনয় বা রামকথা পাঠ করেন। বিখ্যাত রামা ৯ বা মহারাজা শ্রীযুক্ত ভূমিবল আদু-লেজার অন্তিম সংস্কারের অনুষ্ঠানে সারা বিশ্বের সামনে রামায়ণের আংশিক অভিনয় প্রদর্শন করেন সারা দেশের ৩,০০০-এর বেশি শিল্পী।
এই দেশে রামকীয়েন বা থাই রামায়ণের আবির্ভাব ঠিক কোন ঐতিহাসিক মুহূর্তে ঘটেছিল তা নিশ্চিতভাবে বলা না গেলেও বিভিন্ন গবেষণা, ভাষাতাত্ত্বিক বিবর্তন, সুপ্রাচীন ঐতিহ্যে যেসব সূত্র পাওয়া যায় তার থেকে বলা যায় প্রায় ৯০০ থেকে ১০০০ বছর আগে থাইল্যান্ডে এটি জনপ্রিয় হয়েছিল। কেউ কেউ মনে করেন বর্তমান রামকীয়েনের রামায়ণ অনুসরণ পথ সরাসরি ভারত থেকেই পাওয়া, আবার কারো কারো মতে এটি ইন্দোনেশিয়া হয়ে থাইল্যান্ডে আসে। পথ বিভিন্ন হতে পারে কিন্তু গন্তব্যস্থল একই। থাই জনমানসে প্রভাব বিস্তারকারী থাই রামায়ণ বা রামাকিয়েনের কাহিনীতে অনেক পরিবর্তন সাধিত হয়েছে। এখন দেখে নেওয়া যাক সংক্ষেপে থাই রামাকিয়েনের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো। এইখানে সীতা হলেন রাবণ ও মন্দোদরীর কন্যা। রাবণ ও মন্দোদরী থাই ভাষায় যথাক্রমে তোসাকান ও মন্থো বা মন্তো নামে পরিচিত। সীতাকে অনেক সময়ই নং সিদা বা সিদা বলে উল্লেখ করা হয়। নং সিদার জন্মের অব্যবহিত পরেই তোসাকানের জ্যোতির্বিদ্যায় পারদর্শী সৎ গুণসম্পন্ন ভাই বিভীষণ, থাই ভাষায় যিনি ফিপেক বা বিবেক, ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এই কন্যার থেকে সমূহ দুর্ঘটনা ও বিপদের সম্ভাবনা আছে রাবণের। সেই কথা শুনে রাক্ষস রাজ তোসাকান কন্যা সীদাকে নদীতে বিসর্জন দেন। সদ্যোজাত শিশুকন্যাটি পরবর্তীকালে রাজা জানক অর্থাৎ রাজা জনক উদ্ধার করেন এবং নিজ কন্যা রূপে পালন করেন। বাকি ঘটনাবলী প্রায় একই। বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় হনুমান বা হানুমানের চরিত্রে। ব্রহ্মচারী রূপী যে পবনপুত্র হনুমানকে ভারতবর্ষ দেখতে অভ্যস্ত, এখানে তিনি ভিন্ন আকারে বর্তমান। হানুমান এখানে ব্রহ্মচারী নন, তিনি অসাধারণ বীরত্বপূর্ণভাবে চিত্রায়িত। হনুমান অহিরাবণ এবং মহিরাবণ অর্থাৎ তোসাকান এবং তোসাকানকে বধ করে অত্যন্ত বীরত্বের আসনে আসীন। স্থানীয় ঘটনা, লোকগাথার প্রভাব অনস্বীকার্য যেকোনো দেশেই, তবে এই ঘটনাগুলির সঙ্গে তামিল কম্ব রামায়ণের কিছু মিল পাওয়া যায়। সংস্কৃত নাটক হনুমান বিজয়েরও কিছু কিছু কাহিনী এখানে সংগৃহীত হয়েছে। শুধু সাহিত্যেই নয়, থাই মানুষের জীবনচর্চার অঙ্গ হয়ে উঠেছে এই থাই রামায়ণ বা রামাকিয়েন। ভ্রাতৃত্ববোধ, সত্যপরায়ণতা, প্রভুভক্তি, শ্রদ্ধা, অন্তরের নির্মলতা, কর্তব্যবোধ, প্রজানুরঞ্জন, বীরত্ব ও দেশকে সুশাসিতের পথ প্রদর্শকের উজ্জ্বল দৃষ্টান্তরূপে এই রামায়ণ দক্ষিণ-পূর্ব এশিয়া সহ পৃথিবীর অন্যান্য দেশগুলিতে মর্যাদাপ্রাপ্ত হয়েছে। থাইল্যান্ডের রামাকিয়েন তার অন্যতম উদাহরণ। রামাকিয়েনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বিখ্যাত খন নৃত্য, বহু প্রকারের মুখোশ শিল্প, ভাস্কর্য, চিত্রশিল্প। সকল শুভ মঙ্গলানুষ্ঠানে রামাকিয়েন প্রদর্শন করা থাইল্যান্ডের বিশেষ বৈশিষ্ট্য। তাহলে আজ আমরা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে রামায়ণের প্রভাব সম্পর্কে জানলাম। তোমরাও বিষয়টি বাড়িতে ভালোভাবে অধ্যয়ন করো। পরবর্তীতে কলেজ খুললে আমরা সুযোগ পেলে এই বিষয়ে আরো বিস্তৃত আলোচনা করব। তোমাদের থেকেও ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব। এখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এই প্রেজেন্টেশনটিতে যে সমস্ত চিত্রগুলি ব্যবহার করা হয়েছে বিষয়টিকে ইলাবোরেটলি জানার জন্য, সেগুলি সমস্তই গুগল থেকে সংগৃহীত। তোমরা সেগুলি দেখলে জানতে পারবে।